হ্যালো, স্বাগত সবাইকে। আজকে আমরা কথা বলবো পাবলিক রিলেশনস বা জনসংযোগ নিয়ে। তবে শুধু খবরের শিরোনাম নয়, আমরা এর পর্দার আড়ালের আসল কৌশলটা বোঝার চেষ্টা করব। একটু অদ্ভুত লাগছে শুনতে, তাই না? একটা রক কনসার্ট, একটা অ্যাপ আর একটা কর্পোরেট ডিজাস্টার, এগুলোর মধ্যে মিল কোথায়? বিশ্বাস করুন, এই তিনটা একদম আলাদা জিনিসের মধ্যেও কিন্তু একটা দারুণ শক্তিশালী যোগসূত্র আছে। আর সেই যোগসূত্রটা হলো একটা ওয়েল থট আউট পিআর স্ট্র্যাটেজি বা জনসংযোগ কৌশল। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। পিআর জিনিসটা আসলে কি, এটা কিভাবে মানুষের মনে আস্থা আর আবেগ তৈরি করে, সংকটের সময় কিভাবে কাজ করে, আর কখন কখন এটা নিজেই একটা আন্দোলনে পরিণত হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। পিআরের একেবারে ফর্মাল সংজ্ঞাটা যদি দেখি, এর মানে কিন্তু শুধু মিডিয়াতে প্রেস রিলিজ পাঠানো না, একদমই না। এর আসল কাজ হলো একটা কোম্পানির সাথে তার স্টেক হোল্ডারদের, মানে তার কাস্টমার, ইনভেস্টর, এমপ্লয়ি, এমনকি পুরো সমাজের একটা মজবুত, একটা বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা। পিআরের জগৎটা কিন্তু অনেক বড়, অনেক তার ডালপালা। যেমনটা দেখতে পাচ্ছি, কর্পোরেট পিআর, মার্কেটিং পিআর, ক্রাইসিস ম্যানেজমেন্ট, আরও কত কি। তো আজকের এই আলোচনায় আমরা সবগুলো নিয়ে কথা বলবো না, বরং কয়েকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেখব আর সেগুলোর পেছনের স্ট্র্যাটেজিটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন প্রথমে একদম গোড়ার বিষয়টায় যাই। পিআর কিভাবে একটা ব্র্যান্ডের জন্য সবচেয়ে জরুরি দুটো জিনিস, মানে আস্থা আর আবেগ তৈরি করে। এখানে বিশ্বাস তৈরির দুটো একেবারে ভিন্ন কিন্তু দারুণ ইন্টারেস্টিং কৌশল আমরা দেখতে পাচ্ছি। দেখুন, একদিকে আছে গ্রামীণফোন। ওরা কি করছে? ওরা নিজেদেরকে শুধু একটা টেলিকম কোম্পানি হিসেবে দেখাচ্ছে না, বরং বাংলাদেশের উন্নয়নের একজন পার্টনার হিসেবে তুলে ধরছে। এই যে চাইল্ড অনলাইন সেফটি বা অনলাইন স্কুলের মতো কাজ, এগুলোর মাধ্যমে ওরা সমাজে ব্যবসা করার একটা সামাজিক অনুমোদন বা যাকে বলে সোশ্যাল লাইসেন্স টু অপারেট, সেটা অর্জন করছে। আর অন্যদিকে জনসন অ্যান্ড জনসন, ওদের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে ১৯৪৩ সালের একটা ক্রীড় বা নৈতিক দর্শনের উপর, যেখানে কাস্টমার সবার আগে। দুটো দেশের প্রেক্ষাপট ভিন্ন, মার্কেট ভিন্ন, কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু একই, মানুষের বিশ্বাস অর্জন করা। আচ্ছা, আস্থা তো হলো, এবার আসি আবেগের কথায়। ইউনিলিভারের নকশিকাথা ক্যাম্পেইনটার কথা ভাবুন। এটা কিন্তু শুধু একটা বিজ্ঞাপন ছিল না, এটা ছিল আমাদের সংস্কৃতির একেবারে ভেতরের একটা জিনিসকে সম্মান জানানো। এর মাধ্যমে ইউনিলিভার শুধু একটা পণ্য বিক্রেতা থাকেনি, আমাদের ঐতিহ্যের একটা অংশ হয়ে উঠেছে। ঠিক একইভাবে বিশ্বজুড়ে ডাভের রিয়াল বিউটি ক্যাম্পেইনটা দেখুন। ওরা সৌন্দর্যের গতানুগতিক ধারণাকেই চ্যালেঞ্জ করে বসেছে। ফলে কি হলো, ডাভ শুধু একটা সাবান ব্র্যান্ড থাকলো না, একটা সামাজিক আলোচনার কেন্দ্রে চলে এলো। দুটো ক্ষেত্রেই দেখুন, এরা মার্কেটিংয়ের ঊর্ধ্বে গিয়ে মানুষের আবেগকে ছুঁতে পেরেছে, একটা গভীর কানেকশন তৈরি করেছে। ওকে, ব্র্যান্ডের ভালো সময়ের কথা তো হলো, কিন্তু পিআরের আসল পরীক্ষাটা হয় খারাপ সময়ে। চলুন এবার সেই কঠিন মুহূর্তগুলোর দিকে তাকাই। সংকটকালীন যোগাযোগ, যেখানে বছরের পর বছর ধরে গড়া সুনাম এক মুহূর্তে ধুলোয় মিশে যেতে পারে। ভাবুন তো একবার, যখন সবকিছু হাতের বাইরে চলে যায় তখন কি হয়? এটা যে কোনো কোম্পানির জন্য একটা দুঃস্বপ্নের মতো। আর ঠিক এই সময়ে নেওয়া একটা ভুল বা সঠিক পদক্ষেপই কিন্তু ঠিক করে দেয় ব্র্যান্ডটা টিকে থাকবে নাকি হারিয়ে যাবে। সংকট ব্যবস্থাপনার দুটো ক্লাসিক উদাহরণ এটা। একদিকে দেখুন টাইলেনল ক্রাইসিস। জনসন অ্যান্ড জনসন এক মুহূর্ত দেরি করেনি। ওরা সাথে সাথে গ্রাহকদের কথা ভেবেছে, মার্কেট থেকে সব প্রোডাক্ট তুলে নিয়েছে, সব খুলে বলেছে। ফলাফল, মানুষ ওদের উপর আরও বেশি আস্থা রেখেছে। এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আর অন্যদিকে রানা প্লাজার ঘটনা। এখানে অনেকগুলো পক্ষ জড়িত ছিল, আর শুরুতে কেউই দায় নিতে চায়নি। একটা সমন্বয়হীনতা ছিল। ফলাফল, আন্তর্জাতিক চাপ তৈরি হলো, আর পুরো ইন্ডাস্ট্রিটাই একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে বাধ্য হলো। একটা প্রোঅ্যাক্টিভ আর একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, পার্থক্যটা কিন্তু বিশাল। আসলে ব্যাপারটা কি জানেন? সংকটকালীন যোগাযোগ শুধু একটা কৌশল না, এটা একটা কোম্পানির আসল চরিত্রটা সবার সামনে নিয়ে আসে। ওই কঠিন মুহূর্তে তারা কি করছে সেটাই দেখিয়ে দেয় তারা আসলে কাদেরকে বেশি গুরুত্ব দেয়, নিজেদের লাভকে নাকি গ্রাহকদের নিরাপত্তাকে। আমরা ব্র্যান্ডের কথা বললাম, সংকটের কথা বললাম, কিন্তু পিআরের শক্তিটা আরও অনেক বড়। পিআর শুধু প্রচার করে না, এটা মানুষকে একজোট করতে পারে। এটা একটা আস্ত আন্দোলন তৈরি করে ফেলতে পারে। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব। এই দুটো উদাহরণ কিন্তু অসাধারণ। দেখুন, জয় বাংলা কনসার্ট শুধু একটা রক কনসার্ট না, এটা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে, দেশপ্রেমের একটা আবেগের সাথে জুড়ে দেওয়ার একটা প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে অলিম্পিক কি শুধু একটা স্পোর্টস ইভেন্ট না, এটা বিশ্বভ্রাতৃত্ব, মানুষের অদম্য চেষ্টার একটা মহাকাব্য। দুটো ক্ষেত্রেই আসল কৌশলটা কি?
কৌশলটা হলো ইভেন্টটাকে একটা বড় আইডিয়ার সাথে, একটা বড় ন্যারেটিভের সাথে জুড়ে দেওয়া। এখানেও দেখুন আন্দোলন তৈরির দুটো একেবারে আলাদা রাস্তা। একদিকে আছে ব্র্যাক, ওরা কি করছে? ওরা ডেটা, রিসার্চ আর আল্ট্রা পুয়ার গ্র্যাজুয়েশন মডেলের মতো ইনোভেটিভ আইডিয়া দিয়ে গ্লোবাল পলিসি লেভেলে প্রভাব ফেলছে। ওরা নিজেদেরকে দারিদ্র্য বিমোচনের একজন থট লিডার বা চিন্তার নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। আর অন্যদিকে ALS আইস বাকেট চ্যালেঞ্জ। এখানে কোনো ডেটা বা রিসার্চ ছিল না, ছিল একটা সহজ, মজার আর শেয়ার করার মতো আইডিয়া। সাধারণ মানুষই এটাকে একটা গ্লোবাল মুভমেন্টে পরিণত করেছে। একটা টপ ডাউন আর একটা বটম আপ অ্যাপ্রোচ, কিন্তু দুটোই দেখুন কি ভীষণ প্রভাবশালী। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে এত কিছু দেখলাম, এর থেকে মূল শিক্ষাটা কি? জনসংযোগের আসল কাজটা আসলে কি? একটু যদি গুছিয়ে বলি, আমরা দেখলাম একটা ভালো পিআর স্ট্র্যাটেজি শুধু মেসেজ দেয় না, এটা বিশ্বাস তৈরি করে, মানুষের সাথে আবেগের একটা সম্পর্ক তৈরি করে, কঠিন সময়ে ব্র্যান্ডকে রক্ষা করে, আর মানুষকে একটা ভালো উদ্দেশ্যের জন্য একজোট করে। মানে এক কথায় বলতে গেলে এটা একটা ওয়ান ওয়ে মেসেজকে একটা টু ওয়ে রিলেশনশিপে বদলে দেয়। তাহলে শেষ প্রশ্ন, এই সব কিছুর পর যদি একটা মাত্র বাক্যে বলতে হয়, তাহলে পাবলিক রিলেশনসের আসল কাজটা কি? এটা শুধু নিজের মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া না, একদমই না। এর আসল কাজ হল সম্পর্ক তৈরি করা। আজকের দিনের পিআর মানে শুধু বলা নয়, শোনাও। আর সেই শোনার মাধ্যমে সবার সাথে একটা স্বচ্ছ, একটা দীর্ঘমেয়াদী, বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা। আর সত্যি বলতে এটাই যে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের টিকে থাকার আসল চাবিকাঠি।